আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই আমরা কথা বলছি করোনা পরিস্থিতির সার্বিক অবস্থান নিয়ে এবং বাংলাদেশের প্রেক্ষাপট, বৈশ্বিক প্রেক্ষাপট, করণীয় জায়গাগুলো নিয়ে আমরা সবসময় কথা বলছি এবং সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার অগ্রগতি, করণীয় নিয়োগগুলো আমরা কথা বলার চেষ্টা করে থাকি। আজও যথারীতি সে জায়গাগুলো থাকবো। তবে আমরা জানি যে করোনার 121তম দিনে বসে আমরা যখন কথা বলছি তখন আসলে আমাদের অবস্থানটি কোথায় আর কী বা করণীয় সে জায়গাগুলো নিয়েও কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় রয়েছে করোনার 121তম দিন আমরা কোথায় দাঁড়িয়ে। এবং প্রথমে একটু আমি যে সংখ্যাটা দিয়ে শুরু করি, প্রতিনিয়ত সেভাবে শুরু করছি। গত 24 ঘন্টায় সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 14,225টি, যার মধ্যে নতুন সংক্রমিত হয়েছেন 3,201 জন, অর্থাৎ প্রায় সংখ্যাটি দাঁড়িয়েছে 1,65,618 জন। এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো সর্বমোট 2096 এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আক্রান্তের মধ্যে 76,149 জন, অর্থাৎ এই সংখ্যাটিও কিন্তু বেশ সন্তোষজনক অবস্থানে রয়েছে। এবং বাংলাদেশের যখন এই অবস্থান, তখন বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমরা নজর দিই, আমরা সকলেই জানি ভাই 11 কোটির উপরে কিন্তু আক্রান্ত সংখ্যা রয়েছে, 5 লাখের উপরে মৃত্যুর সংখ্যা রয়েছে এবং 65 লাখের উপরে কিন্তু সুস্থ হওয়ার ঘটনা রয়েছে। এই প্রেক্ষাপটে অবস্থান থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যারা শুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com। আমাদের সাথে সংযুক্ত হবেন ডক্টর মুশতাক হোসেন, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR, এবং সংযুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরোয়ার হাসান আলো, 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের একুশে রাতে। দর্শক, আমরা আলোচনা শুরু করবো স্টুডিও থেকে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শুভাষ সিংহ রায়। যারা শুরুতে আপনার কাছ থেকে যেটি দিয়ে শুরু করতে চাই যে 121তম দিনে আসলে আমাদের অবস্থানটি কোথায়, আক্রান্তের হার আমরা জানি এবং বৈশ্বিক অবস্থাটা আমরা জানি। প্রথমে যদি সে জায়গা দিয়ে একটু আলোচনা শুরু করেন। ধন্যবাদ। আমরা বিগত 120 দিন শুধু বাংলাদেশে না, আপনার এই টেবিলে একুশের রাতের অনুষ্ঠানে না, সারা পৃথিবীতে যত গণমাধ্যম মূলত এখন শুধু কোভিড-19 এর নানান রকম তথ্য দিয়ে, সে আন্তর্জাতিক গণমাধ্যম সবকটি কিন্তু এই তথ্যই রয়েছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের আজকের পরিস্থিতিটা কি, আমি একটু পিছন দিয়ে আমরা ভাবি যে এটা যদি 2002 সালে এই কোভিড-19 আসতো, তাহলে আমরা বিদ্যুৎ পেতাম কোথায়? আমরা তো জানি যে 4,300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে গেছিলেন 96 থেকে 2001-এর সরকার, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার। যখন আবার তিনি দায়িত্ব পেলেন 2009 সালে, তখন তার কাছে বিদ্যুৎ রয়েছে মাত্র 3,200 মেগাওয়াট, অর্থাৎ 1,100 মেগাওয়াট বিদ্যুৎ ইতিমধ্যেই কোথায় যে হারিয়ে গেল আর কিভাবে কোন প্রকল্পে হারালো, সেটা নিয়ে আসলে একটা বিস্তর গবেষণার প্রয়োজন। তখন আপনি বাংলাদেশের ICU নিয়ে যে আলাপ করছি, আমরা CCU নিয়ে আলাপ করছি, নানান রকম স্বাস্থ্য খাতের দুর্দশা নিয়েও আলাপ করছি, ব্যত্যয় নিয়ে আলাপ করছি, সেগুলো তাহলে কি পরিস্থিতি দাঁড়াতো? আপনি তো অপারেশন থিয়েটারে হ্যারিকেন জ্বালিয়ে চালাতে হতো। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার গত টানা 11 বছরে অনেকগুলো অগ্রগতির জায়গা আছে। আরেকটা বিষয় যে আমাদের এই বৈশ্বিক এই মহামারীর জন্য আসলে শুধু আমরা কেন, পৃথিবীর অনেক উন্নত প্রযুক্তির যারা খুব ক্ষমতাবান রাষ্ট্র, তারাও কিন্তু আসলে প্রস্তুত ছিল না এবং তাদের সক্ষমতা কিন্তু অনেক বেশি। আমরা লক্ষ্য করে দেখবেন, এই যে বিশ্বে আজকে যে নতুন উচ্চতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে তিনি যে বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছেন, আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কেড়েছেন, এটা তো ফোর্বসের লেখা থেকেই আমরা পাই, দ্য গার্ডিয়ানে থেকে আমরা পাচ্ছি। এবং আমরা মনে করতেই পারি যে এই যে বিষয়গুলো কিভাবে গত 120 দিন আমরা অতিক্রম করেছি। গ্লোবাল সিটিজেন তহবিলে যখন 50,000 টাকা যখন মাননীয় প্রধানমন্ত্রী এই তহবিলে যখন যোগ করেন, তখন এই সময়টা কিন্তু অনেক আগে, একেবারে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। এবং আপনি দেখবেন গত জুন মাসের 4 তারিখে যে
ভার্চুয়াল প্ল্যাটফর্মে মাননীয় প্রধানমন্ত্রী যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন এই অনুষ্ঠানে ভ্যাকসিন সামিটে যে বক্তব্য রেখেছিলেন, তিনি বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন আমরা সকলে যেন সবাই মিলে এই কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে একত্রিত হয়ে আমরা ভ্যাকসিন আবিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা যেন কাজ করা শুরু করি। পূর্ব বাজারের লকডাউনটি একটি পরীক্ষামূলক লকডাউন ছিল এবং সেই লকডাউনটি আমি তো মনে করি এটা বেশ সামান্য ত্রুটি বিচ্যুতি ব্যত্যয় নানান কিছুর পরেও স্বেচ্ছাসেবকরা যে ভূমিকা রেখেছেন, সমস্ত সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তাকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর, IDCR এবং যারা বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছেন, আমি মনে করি খুব দারুণ একটি কাজ করেছেন। কন্ট্যাক্ট ট্রেসিংটাও বেশ সফলতার সাথে হয়েছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যে ওয়ারির যে লকডাউনটার কাজ শুরু করেছি, আমার ধারণা একসময় তো ওয়ারিকে বলা হতো সবচেয়ে বনেদি এলাকা, জি জি, এবং সেখানে খুব সম্ভ্রান্ত মানুষের বসবাস ছিল, উচ্চ মধ্যবিত্ত বিশেষ করে যাদের সংস্কৃতি বিকাশে যাদের একটা বড় ভূমিকা ছিল তারাও কিন্তু ওয়ারিতে থাকতেন। এখনো পর্যন্ত সেই ধারাটা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে বলে আমি মনে করি। আমার ধারণা সেখানে আমরা আরও বেশি সফল হব, কারণ এখানে থেকে অনেকগুলো শিক্ষা নিশ্চয়ই আমরা অর্জন করেছি। এবং বিশেষ করে নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার তাপস সাহেব, তিনি কিন্তু খুব পদ্ধতি মেলে কাজ করেন। আপনি জানেন সিটি কর্পোরেশনে বসার আগেই তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রতিদিনই কিন্তু সেই জায়গাগুলো আমরা দেখছি। আমি অতটুকুও বিস্তৃত না করে আমি একটা জায়গায় উল্লেখ করতে চাই যে আমাদের ভ্যাকসিন কবে আসবে এবং কিভাবে আসবে এটা কিন্তু অনেক কঠিন একটি কাজ। আমরা যতই যেভাবে বলি না কেন, ভ্যাকসিন আবিষ্কার কিংবা ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগের যথাযথভাবে সর্বোচ্চ আশা, এটা বেশ কঠিন কাজ। যদিও ভারত বলেছে 15 আগস্টে তাদের ভ্যাকসিন আনবেন এবং তারা একেবারে তাদের ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ থেকেও ঘোষণা করেছে, জানি না কিভাবে তারা আনবেন। আপনি একটু যোগ করে রাখি, নিশ্চয়ই ডক্টর মোস্তাক হোসেন বলবেন। আমরা জানি ইবোলা ভাইরাসের যে ভ্যাকসিন আবিষ্কার করতে 6 বছর লেগেছিল। জিকা ভাইরাসের ক্ষেত্রে আমরা 73 বছর লেগেছিল। চিকেন পক্সে 42 বছর লেগেছিল। হেপাটাইটিস বি যেটা সেটা 16 বছর লেগেছে। সার্স ভাইরাসের জন্য 17 বছর লেগেছে এবং মার্স ভাইরাসের ক্ষেত্রে সময় লেগেছে 8 বছর। আচ্ছা আচ্ছা, এই মহামারীর বিস্তার থাকাতে আসলে এই বিজ্ঞানের যে অগ্রযাত্রার সময় শর্টকাট পদ্ধতির কোনো সুযোগ কিন্তু নয়, একেবারে পরীক্ষিত লাগবে। অনেকগুলো ধাপ অতিক্রম করে একবারে উত্তীর্ণ হয়ে তাকে আসতে হবে। কিন্তু তার মাঝে এখন আমাদের সমস্ত বিশ্ববাসীর, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলবো, মানুষকে 3টে বিষয় সচেতন থাকতে হবে। একটা হচ্ছে সবসময় মাস্ক পরার অভ্যাসটা করতে হবে। আমি আপনার অনুষ্ঠানের আসার আগে দেখলাম নিচে অনেকের কাছেই মাস্কটা রয়েছে, কারো পকেটে আছে, কারো মুখের নিচে আছে, সবাই ঠিক মতো ব্যবহার করছেন না। এই একটা উদাসীনতা রয়ে গেছে। আর দ্বিতীয়ত আপনাকে আরেকটি কাজ করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাকে সবসময় একজনের থেকে আরেকজনের দূরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখা। তৃতীয়ত আপনি একটি বদ্ধ ঘরের ভিতরে কিছু সময়ের বেশ কিছু সময় ধরে একত্রিত অনেকগুলো মানুষ, একাধিক মানুষ থাকা যাবে না। এই ব্যাপার যদি আপনি মানতে পারেন, চিকিৎসা ব্যবস্থাপনার উন্নতি করতে পারেন, ওষুধটি ঠিক মতো প্রয়োগ করতে পারেন তাহলে, এবং সেই গাইডলাইন অনুযায়ী এগোতে পারেন, তাহলে অনেক কিছু হবে, ব্যর্থতা অনেক কিছু বলা যাবে। এবং আপনি জানেন যে এখন যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, তিনি ইথিওপিয়ান নাগরিক, তিনি ওখানকার রাজনীতিবিদ ছিলেন, মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে তো আমি এপ্রিল মাসের মাঝামাঝিতে আন্তর্জাতিক গণমাধ্যমে দেখলাম 10 লক্ষ মানুষ আবেদন করেছে তার পদত্যাগের দাবিতে। অনেকগুলো বিষয় কিন্তু আছে, এগুলো থাকবে, কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটাকে সামনে নিয়ে আমার সামনের দিকে এগোতে হবে। যে আপনার কাছে আবার আসবো, আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ডক্টর মোস্তাক হোসেন, সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা IDCR, তার কাছে যেতে চাই। ডক্টর মোস্তাক হোসেন, প্রথমে একটু জানতে চাইবো যে যেটি দিয়ে আমরা আজকে শুরু করেছিলাম আমাদের 121তম দিনে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। 121 দিনে আমাদের সংক্রমণ একটা বাড়তির দিকে এখনো আছে, গতিটা মাঝে মাঝে স্থিতিশীল হয়, আবার বেড়ে চলে।
এখন আমাদেরকে যেটা করতে হবে যে এটা আপনি এই ভাইরাসটা চলে যাবে না, আমাদেরকে সংক্রমণটা থামাতে হবে। পরীক্ষা টেস্ট যত বাড়ছে সংক্রমণের হারটা তার চেয়ে বেশি বাড়ছে, ফলে কুলিয়ে রাখা যাচ্ছে না। মাঝখানে একটু প্রশাসনিক ব্যবস্থাপনার সমস্যা ছিল, সেটি এখন নেই। পরীক্ষা তো যেই ল্যাবরেটরি ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী পরীক্ষা হচ্ছে। তবে ক্যাপাসিটি আরো বাড়ানো যায়, এখানে আরো কিট প্রয়োজন হবে, আরো জনশক্তি প্রয়োজন হবে, কিন্তু তারপরও দেখা যাবে যে অনেক মানুষ পরীক্ষার জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে সরকারকে ফি নির্ধারণ করেছে, সে ডিসিশনটা খুব একটা বিবেচনাপ্রসূত হয়েছে বলে আমি মনে করি না, কারণ সাধারণ মানুষই এর বাইরে থেকে যাবে। অপব্যবহার করছে যারা সমাজের প্রভাবশালী ব্যক্তি, তাদের জন্য এই ফিটা খুব একটা বাধা নয়। যাই হোক, তো আমাদেরকে সংক্রমণটা থামানোর জন্য কাজ করতে হবে। আজকে ওয়ারির যে শুরু হয়েছে শুভ উদ্যোগ, সুভাষ সিংহ রায় বলেছে যে রাজাবাজারের সবচেয়ে বড় যে ইতিবাচক দিক আমি দেখবো, সংখ্যাগত রিপোর্ট আইডিসিআর বা স্বাস্থ্য দপ্তর শিগগিরই দেবেন। সংখ্যাগত বিচারে বিরাট আহামরি কিছু হবে না হয়তো। যখন শুরু করা হয়েছিল তখন প্রতি লক্ষে যত রোগী ছিল, তার আগের 14 দিন যেদিন শেষ করা হলো তার আগের 14 দিনের সংখ্যা নিশ্চয়ই তার থেকে কম, একেবারে রোগী বিলুপ্ত হয়ে যায়নি। সেখানে অনেক রোগী শনাক্ত হয়েছে, যেটা হয়তো সেই লাল এলাকা করে যে বেষ্টনী, স্বাস্থ্য বেষ্টনী, লকডাউন কথাটা বলি না, এর সাথে মানুষ একটা ভীত সন্ত্রস্ত ভয় আছে যে তালা মেরে দিবে। তো সেই স্বাস্থ্যগত বেষ্টনী করার পরে তাদেরকে শনাক্ত করা গেছে। এলাকার ভলান্টিয়ার একটা চমৎকার কাজ করেছে। ভলান্টিয়ার বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছে তোমাদেরকে টেস্ট করানো হবে এবং সে রিপোর্ট দেওয়া হবে দ্রুত। এখানে বুথ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, আইডিসিএল ল্যাবরেটরি করা হবে এবং তোমাদের শনাক্ত হলে তোমাদের সামাজিকভাবে কোনো হেনস্থা হবে না, কারণ আমরা তো আছি। তো সেটা একটা বড় পাওয়া। তো ওয়ারিতে সেটাই প্রয়োগ হবে যে প্রথম পর্যায়ে আমরা দেখছি যে অনেক রোগী আগে থেকে হিসাব করা আছে গত 14 দিনে, সেই সংক্রমণ তো অবশ্যই কমবে, কিন্তু তার চেয়ে বড় কথা এখানে সম্মানিত কাউন্সিলর মহোদয় আসেন যে জনগণের সম্পৃক্ততা, তাদেরই সন্তান ছেলেমেয়েরা ভলান্টিয়ার হিসেবে কাজ করবে, তখন মানুষ একটা আশ্বস্ত হবে যে আমরা পরীক্ষা করব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা বেষ্টনীর বাইরে যাব না খুব জরুরি কাজ ছাড়া। এবং যখন তারা ফলাফলটা দেখবে তখন কিন্তু তারা উৎসাহিত হবে। এই রাজাবাজারে প্রথমে একটু সমস্যা হয়েছিল যে সারা শহরে তো বেষ্টনী নেই, শুধু রাজাবাজারে হচ্ছে, কিন্তু শেষের দিকে কিন্তু তারাই বলেছে ভলান্টিয়ারদেরকে এবং সম্মানিত কাউন্সিলরকে, আপনারা বেষ্টনী তুলেন না, আমরা জরুরি কাজ যারা তারা চাকরি বাকরি করতে বাইরে বেরোবো, ব্যবসা বাণিজ্য, কিন্তু এলাকায় বাইরে কাউকে ঢুকতে দিব না। সেটা কিন্তু এখনো বহাল আছে। তারা একটা যে প্রবেশ পথ এবং নির্গমন পথ সেটাই আছে। ওয়ারিতেও আমরা আশা করি যে ওয়ারিতে একটু চ্যালেঞ্জটা বেশি, অনেকগুলো গোডাউন আছে, দোকানপাট আছে, যেগুলো ঢাকার বাইরে থেকে মালামাল সেখানে আসে, রাত্রেবেলা হয়তো তারা ট্রাক আসে, মালামাল সরবরাহ কি হবে এটা নিয়ে কিন্তু অনেক টানা পড়েন ছিল, যেগুলো দেরিও হয়েছে। কিন্তু ওয়ারিটা সফল যদি হয় তাহলে পুরো ঢাকা শহরে শুধু নয়, সারা দেশে আমরা যুগপৎ ভাবে এই লাল সবুজ হলুদ বেষ্টনী গুলা করতে পারলে কিন্তু ফলাফলটা খুব দ্রুত আসবে। কাজেই বিচ্ছিন্ন ভাবে করলে কিন্তু ফলাফল ধরে রাখা মুশকিল, সেখানে রাজাবাজারের মতো বেষ্টনী ধরে রাখতে হবে। এইভাবে আমাদের সংক্রমণটা যদি আমরা কমাই এবং কোরবানির সময় যদি আমরা এইভাবে ঢিলা দিয়ে এই গরুর হাট বাড়িতে যেভাবে সংক্রমণটা ছড়িয়ে না দিই, আমাদের সংক্রমণটা কিন্তু কমে আসবে। না হলে কিন্তু সংক্রমণ বাড়তে বাড়তে কিন্তু আমাদের একটা অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা যাব। জি, জনাব ডক্টর মুশতাক হোসেন, আপনাকে ধন্যবাদ, আপনি অবশ্যই সংযুক্ত থাকবেন। আমরা এবার একটু ফিরতে চাই, আমাদের সাথে সংযুক্ত আছেন সারোয়ার হাসান আলো, 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সারোয়ার হাসান আলো, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা আরো একদিন কথা বলেছি আপনার সঙ্গে, শনিবার থেকে ওয়ারি লকডাউন হচ্ছে রাজাবাজারের পর, এবং ওয়ারি সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। আপনার সহ আপনার স্বেচ্ছাসেবক টিমকে কুশে পরিবারের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখন কি অবস্থা বা এলাকাবাসীর কেমন সাপোর্ট পাচ্ছেন? জি ধন্যবাদ। প্রথম দিন আমরা একটু হিমশিম খেয়েছিলাম, কিভাবে আটকাবো। এখন প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন আরো ভালো হয়েছে। আজকে আমি সেখানেই ছিলাম, সেখান থেকে আপনাদের মাঝে ফেরার জন্য আমার অফিসে বসছি। এখন কিন্তু জনগণ খুব ভালোভাবে এটা নিয়েছে যে আমাদের এলাকা আমরা ভালোভাবে থাকবো। আমাদের সুভাষদা যেমন বললেন যে এটা একটা বুনিয়াদি এলাকা, আগেও ছিল, এখনই কিন্তু বুনিয়াদিরাই থাকেন, বড় বড় সুতার ব্যবসায়ীরা এখানে থাকেন, গার্মেন্টস এর মালিকরা এখানে থাকেন।
আপনার নহবতপুরের ব্যবসায়ীরা, ইসলামপুরের ব্যবসায়ীরা, এবং একটা মনে করেন ওষুধের এখানে প্যাসিফিকের একটা বড় মানে হেড অফিসও আছে এখানে। মোটামুটি বলতে পারেন যে এখানে সব আপনার আমাদের এখানে 2-4 জন মনে করেন কিছু ছাড়া কিন্তু মনে করেন আমি ত্রাণ দেওয়ার মতো লোকই পাই না এখানে। আচ্ছা আচ্ছা, সারোয়ার হোসেন আলো, আরেকটি জায়গায় যেতে চাই যে স্বেচ্ছাসেবক যারা আসলে খুবই সাহসী ভূমিকা পালন করছেন সম্মুখ যোদ্ধা হিসেবে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। সেই স্বেচ্ছাসেবক টিম আসলে তাদের সুরক্ষা, সেই বিষয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখেন, গত 2 দিন ধরে বৈরিক আবহাওয়ায় ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। ওরা কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু তাদের মানে জীবনের ঝুঁকি নিয়ে ওরা ওদের মানে ডিউটি পালন করছে। ওদের জন্য আমরা জীবাণুনাশক, যে মাস্ক, স্যানিটাইজার এবং তাদের কিছুক্ষণ পর পর আপনার করা, তারপর তাদের জন্য পিপি, আমরা সবকিছুই মোটামুটি তাদের জন্য সব আমাদের অ্যারেঞ্জ আছে, এবং যার যেটা প্রয়োজন আমরা তাকে সেভাবে গাইডলাইন দিচ্ছি। এবং আইসিটার ওদেরও বলেছি যে তারা যেন তাদেরকে স্বাস্থ্যবিধির একটা ট্রেনিং দেয় তাদের। এবং আমাদের ওইখানে কিন্তু রেড ক্রিসেন্টও আছে, সবাই মিলেই আপনার একটা ভালো সহযোগিতা সাপোর্ট। স্থানীয় আমার যারা এলাকাবাসী আছে তারাও ভালো সাপোর্ট দিচ্ছে আমাদের। আচ্ছা, সেক্ষেত্রে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়া বা তাদের সেই জায়গাগুলো সহযোগিতার করা এবং আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের যে সহযোগিতা, সেগুলো কিভাবে আপনারা তদারকি করছেন? জি, আমাদের মাননীয় মেয়র মহোদয় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমাদের কাছ থেকে খবর নিচ্ছেন, আমাকে ফোন দিচ্ছেন। আমাদের যে এখানে যার যে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু যখন লকডাউন শুরু হয়েছে তখন কিন্তু ওনারা মোটামুটি সবাই সংগ্রহ করে রেখেছেন। তারপরও জি 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 তারপরে আপনার মনে করেন ওখানে আমাদের বড় বড় 3টি সুপার শপ আছে, স্বপ্ন, মিনা বাজার এবং বিগ বাজার। আপনার ওরা কিন্তু হোম ভালো সার্ভিস দিচ্ছে, এবং আপনার ই সার্ভিস যারা আছে ওনারাও সার্ভিস দিচ্ছেন। আপনার বাইরে থেকে আপনার ফুড পান্ডা, ওরা কিন্তু ভিতরে ঢুকতে পারছে না, ওদের 3 জন লোক আছে ভিতরে ফুড পান্ডার, ওরা ওইখান থেকে ওদের বাইরে থেকে যে বক্স গুলো আছে অনলাইন ডেলিভারি তারা অনলাইন ডেলিভারি করে পৌঁছে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারোয়ার আলো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা আবার একটু স্টুডিওতে ফিরতে চাই সুভাষ সিংহ রায়ের কাছে। আমরা শুনছিলাম রাজাবাজারের পরে আসলে ওয়ারির যে লকডাউনের পরিস্থিতি জানছিলাম, এর আগে মুস্তাক সাহেব অনেক কথা বলেছেন, সেই জায়গাগুলো আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন। ডক্টর মুস্তাক হোসেন যে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো প্রতিদিন দিচ্ছেন, আমি খুবই অভিভূত হই। আর এখন তাদের হাতেই, বিশেষ করে মুস্তাক ভাইদের হাতেই আমাদের কিন্তু গড়ে ওঠা, আমাদের যে জ্ঞান চক্ষু বিকশিত হওয়ার যে মানুষগুলো আমাদেরকে পথ দেখিয়েছে, তার মধ্যে একটা মুস্তাক হোসেন খুবই বৈজ্ঞানিকভাবে যে কথাগুলো বলেছেন যে আমাদের অনেকগুলো জায়গার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং শিক্ষা আমরা নিয়েছি। আপনি দেখেন কেরালাতে যে সফলতার যে কাজগুলো, তার মধ্যে সবচেয়ে বড় কাজটি হচ্ছে সান্নধ্য নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠন আছে। আচ্ছা আচ্ছা, এবং কুদুম্বাসিরু নামে একটা তৃণমূল নেটওয়ার্কের সংগঠন আছে। তারা অক্লান্ত পরিশ্রম করে একদম মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং তারা নোংরখানা তৈরি করেছিল এবং কি পরিমাণ মানুষের কাজে এসেছিল। এটা একটি কিন্তু কোনো একদিন দেখা যাবে যে এটা দিয়ে বড় বড় সিনেমা তৈরি হচ্ছে। সবসময় মনে রাখবেন, চিকিৎসা বিজ্ঞানের একটা বড় বিষয় হচ্ছে কিন্তু এর মনস্তাত্ত্বিক সহায়তা। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন একটা ভিডিও ক্লিপ, কয়েকদিন আগেই দেখলাম, এই সিনেমাটা আমি আগেই দেখেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, তার খুব নাম করা একজন ডাক্তার, তার বয়স ধরেন 70, 75, 80 বছর সিনেমার মধ্যে, এবং তিনি যে জুনিয়র ডাক্তার, সে অপারেশন ঠিক মতো করেছে, কিন্তু তার পরবর্তীতে ফলো আপটা ঠিক মতো করেনি, যে কারণে তার বিরুদ্ধে যে অভিযোগটি সৌমিত্র চট্টোপাধ্যায় করছে, বলছে মানুষ তো আর যন্ত্র নয়, তার দেহের একটা ভাষা আছে, কান পাতলে শোনা যায়। সেই দেহের ভাষা বুঝতে গেলে তাকে সময় দিতে হয়। আচ্ছা আচ্ছা, আর মানুষের মন রোগ হচ্ছে অর্ধেক হচ্ছে মনে মনে, সে মনের ভাষাটা বুঝতে হয়। আমি ওয়ারির ক্ষেত্রে এই কথাটি বললাম কারণে ঢাকা শহরের
যে একজন কিংবদন্তি সমতুল্য ডাক্তার ডক্টর নন্দী নামে খ্যাত ছিল, তিনি কিন্তু এই ওয়ারির নন্দী নামে পরিচিত ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং ওই এলাকার সাংস্কৃতিক আবহাওয়া, সাংস্কৃতিক সংগঠনগুলো কি ছিল, এটা অনেক ইতিহাসে কিন্তু সব রয়েছে। আমার ধারণা এই ওয়ারির যে সার্থকতা আমরা সামনের দিনে, যেটা ডক্টর মোস্তাক হোসেন বললেন, আমরা সামনের দিনে বাংলাদেশের প্রায় সব জায়গায় প্রয়োগ করতে পারবো এবং এটি অসাধারণ মডেল হবে। আমরা মিরপুরের টোলার বাগের যে জায়গায় শুরু করেছিলাম, সর্বপ্রথম যেখান থেকে এবং শিবচরে যেটা শুরু করেছিলাম মাদারীপুরে, সেই জায়গাটা কিন্তু অতটা কিন্তু গোছানো ছিল না। এবারে কিন্তু ভালো ফলাফল এসেছে, এটা ভালো ফলাফল এসেছে, এবার কিন্তু বেশ গোছানো। আমি শুধু বলবো যে আমাদের বিজ্ঞান সাংবাদিকতার ক্ষেত্রে রোজই আমি কথাটি বলছি, আমাদের একটু সতর্ক হতে হবে। আমাদের নানান ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখছি না, আমরা যেন খেয়াল রাখি। আপনাকে একটা কথা বলি, মোস্তাক ভাই এখানে আছেন, অ্যান্টিবডি টেস্ট সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে টোটাল অ্যান্টিবডি টেস্ট, যেটাকে আইজিএম আইজিজি একত্রিত, আরেকটা হচ্ছে আইজিএম অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি টাইটার বলি আমরা, অথবা এটাকে বলে কোয়ান্টিটেটিভ। আপনি আইজিএম যদি অ্যান্টিবডিতে পজিটিভ হয় তাহলে তারা কারেন্ট ইনফেকশনটা বোঝা যাবে, আর আইজিজি অ্যান্টিবডি পজিটিভ বলতে হবে যে পাস্ট ইনফেকশন বোঝা যাবে। আচ্ছা, এখন প্লাজমা থেরাপির যে সম্ভাব্য যে ডোনার নির্ধারণে এই আইজিজি অ্যান্টিবডির এটা এখন খুব প্রয়োজন বলে আমি অন্তত মনে করছি, বিশেষ জনরা তাই মনে করছে। আচ্ছা আচ্ছা, আমাদের নানান ক্ষেত্রে নানান রকম সন্দেহের দোলাচাল রয়েছে। আপনি যে কোনো বিষয়ে কিট নিয়ে যখন কথাবার্তাগুলো বলা হয়, সেটা কিন্তু আমাদের সতর্কতার সাথে আমাদের কিন্তু বলতে যেমন হবে, তেমন আমাদের এটাকে বিশ্লেষণ করতে হবে। খুব জনপ্রিয় ইস্যু তৈরি করা যে অল্প দামে কিট পেয়ে গেলাম, খুব অল্প দামে কাজগুলো হয়ে যাচ্ছে, ভ্যাকসিন পেয়ে গেলাম, এই জায়গা থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। সঠিক তথ্যটি জেনে আসলে আমাদের মোস্তাক হোসেন একদম 120 দিন আগের থেকে যে কথাটি বলছে, আপনার ঠিক মনে আছে, এই টেবিলে আমি আর মোস্তাক ভাই দুজনই ছিলাম, এটা 110 দিন আগে হবে হয়তো। সেখানে যে কথাগুলো বলেছিলাম সেখানে এখনো কিন্তু প্রযোজ্য। আপনি সুইজারল্যান্ডে যে অ্যান্টিবডি কিট ব্যবহৃত হচ্ছে তার সেন্সিটিভিটি প্রায় 100%, আর আপনি যদি তার এই স্পেসিফিসিটি দেখেন তাহলে সেটাও কিন্তু প্রায় 99.8%। আপনার ব্রিটেনের সেন্সিটিভিটি কিন্তু 100%, এবং সেখানে ওই যে আমরা যেটাকে বলি বাংলায় বলি নির্দিষ্টতা, তা সেটাও কিন্তু প্রায় 98.7% পর্যন্ত। আমাদের এখানে যে কিট নিয়ে আমরা গত 120 দিনের মধ্যে প্রায় 100 দিন ধরে এই শুধুমাত্র একটা কিট নিয়ে যে আলোচনাটি করলাম, আমার কাছে মনে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অহেতুক কিছু আলোচনা আমরা করেছি। আমার মনে হয় আমরা আইসিইউ থেকে বেশি আলোচনায় চলে গেছি, আমরা অ্যান্টিবডি কিট যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি একত্রিত কিট নিয়ে আসা বলেছেন বিশিষ্ট বিজ্ঞানী বিজন শীল কিন্তু যেটা বলেছেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো রাজনীতির মধ্যে না থাকে, বিজ্ঞানের মতো চলতে দেওয়া হয়, স্বাস্থ্য বিজ্ঞান, ওষুধ বিজ্ঞান তার মতো করে এখানে যারা অভিজ্ঞ তাদের উপরেই সেটা অবশ্যই সেই কাজগুলো করা দরকার, যেটা মোস্তাক ভাইও কিন্তু 110 দিন আগে এই এখানেই বলে গেছেন। যে আমরা আবার আলোচনায় ফিরে আসবো, সবাই সংযুক্ত থাকবেন আমার সঙ্গে। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আয়োজন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম করোনার 121তম দিনে বাংলাদেশের অবস্থান, করণীয় এবং সচেতনতার জায়গাগুলো নিয়ে। আমরা এবার আবার সংযুক্ত হতে চাই ডক্টর মোস্তাক হোসেন, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর, তিনি আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছেন। তার সাথে আবার একটু যেতে চাই জনাব মোস্তাক, আমরা সুভাষিংহ রায়ের কাছ থেকে বেশ ভালো কিছু আলোচনা শুনছিলাম যে অ্যান্টিবডি টেস্ট, প্লাজমা থেরাপি, ভ্যাকসিন, এগুলো নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে, আইসিইউ, ভেন্টিলেশন, কিন্তু মৌলিক কাজগুলোর জায়গায় বা যারা অভিজ্ঞ তাদের মতামতগুলো নিয়ে আমরা এগোতে পারছি কিনা বা সেই জায়গায় আমরা নজর দিচ্ছি কিনা। হ্যাঁ, ঠিকই বলেছেন সুভাষ, খুবই মেধাবী ছাত্র, ফার্মেসিতে খুবই মেধাবী ছাত্ররা ভর্তি হতো বিশ্ববিদ্যালয়ে, এখনো তাই। অনেক কথা বলেছে, সেগুলো হয়তো আমি অত ভালো জানি না। তো
ঠিক একটা সুভাষ ঠিকই বলেছে যে আমাদের মহামারী প্রতিরোধের জন্য এইসব বিষয় নিয়ে আলোচনা আপত্তি নেই, কিন্তু যে আলোচনাটা বেশি হওয়া দরকার ছিল, এখনো সময় আছে, যেটা যে সম্মানিত কাউন্সিলর আলো ভাই যেটা করছেন, অর্থাৎ কমিউনিটিতে রোগকে প্রতিরোধ করবার জন্য যে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে কাজগুলো করা, স্বাস্থ্য বিভাগের সেই কাজটাকে ইম্পর্টেন্স দেওয়া যে আমি রোগ প্রতিরোধ করব, রোগীকে আমি খুঁজে বের করব, তার বাড়িতেই তাকে আশ্বস্ত করব। এটা কেরালার সফলতা কিন্তু এখানে যে তাদের, আমাদের দেশে কিন্তু খুব চমৎকার স্বাস্থ্য কাঠামো আছে, বিশেষ করে গ্রামে। শহরে স্বাস্থ্য কাঠামো বলতে বড় বড় হাসপাতাল, কিন্তু এখানে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কাঠামো নেই। আজকে সম্মানিত কাউন্সিলর বৃন্দ সেই অভাবটা পূরণ করছেন, রাজাবাজারে করেছেন, তোলারবাগে সেটা হয়েছে, বাসাবোতে হয়েছে, এখন ওয়ারিতে হচ্ছে, আশা করি ঢাকা শহরের বাকি জায়গাগুলোতে হবে। এই স্বাস্থ্য কাঠামো একটা ইনবিল্ট, একটা সুগঠিত কাঠামো আছে, যে একটা কমিউনিটি ক্লিনিক 5-6 হাজার মানুষের জন্য, সেখানে স্বাস্থ্যকর্মী আছে, পুষ্টি আপা আছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যারা গর্ভবতী নারী তাদের খোঁজখবর নেয়, বাচ্চাদের খোঁজখবর নেয়, অনেক বেসরকারি সংস্থা কাজ করছেন। কাজেই সে একটা এইগুলোকে সক্রিয়ভাবে পরিচালনা করা, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার নেতৃত্ব দেন, সিভিল সার্জন নেতৃত্ব দেন, ফলে অনেক কিছু বলতে হয় না, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে কার্যকরী হয়ে যায়। আর সেটা কিন্তু হচ্ছে। গ্রামাঞ্চলের সংক্রমণ কম, একটা তো ভৌগোলিক সুবিধা আছে যে বাড়িগুলো আলাদা আলাদা, শহরের মতো গায়ে গা লাগানো নয়, তারপরেও কিন্তু একটা সক্রিয় চেষ্টা আছে, তারা সেই কাজগুলো সামাজিকভাবেই তারা একসাথে একত্র মিলে করে। শহরে এই ঘাটতিটা আছে। আমি প্রায় গণমাধ্যমে বলেছি যে এখানে জনগণকে সম্পৃক্ত করে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি স্বাস্থ্যসেবার আমাদের কাজ করতে হবে। ওয়ার্ড কাউন্সিলররা আছেন, সেই সাথে স্বাস্থ্য বিভাগ থেকে একজনকে দায়িত্ব দেওয়া উচিত। যেমন এখন আইডিসিআর থেকে একজন আপা আছেন, উনি যাচ্ছেন, যে আলো ভাই বলছিলেন প্রশিক্ষণ, আমি যেখানে বসে আপনাদের সাথে কথা বলছি, এখানেই রাজাবাজারের সেই স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়া হয়েছিল, এখানে হবে। ওয়ারি যারা স্বেচ্ছাসেবক, এখানে সবাইকে হয়তো না হলেও 10-12 জন ট্রেনিং দেওয়া হবে, তারা বাকিদেরকে ট্রেনিং দেবে। এবং তারা এখন তো তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করছেন, কিভাবে একজন রোগীকে শনাক্ত করতে হয়, তাকে কিভাবে, তার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, কেউ যদি রোগাগ্রস্ত হয়ে থাকেন তার 14 দিনের মধ্যে, লক্ষণ দেখা দেওয়ার পরে 14 দিন, লক্ষণ দেখা দেওয়ার আগে 2 দিন, কারা কারা ছিলেন তালিকাটা করা। এবং একজন স্বাস্থ্যকর্মী প্রশিক্ষিত তারা টেকনিক্যালি করেন, যারা এলাকার ছেলে মেয়ে তারা কিন্তু আরো ভালো জানে যে এর সঙ্গে কার সম্পর্ক আছে, সে কোন রেস্টুরেন্টে বসেছিল, সে কোন অফিসে কাজ করে, তাদের তালিকাটা নেওয়া, তাদেরকে 14 দিন কোয়ারেন্টিন করবার জন্য বলা। কোয়ারেন্টিন করবার জন্য স্বাস্থ্য বিভাগ হয়তো আমরা নিয়ম মাফিক কতগুলো কথা বলে যাই, কিন্তু ভলান্টিয়াররা তাকে কোন কথা বললে, একজন ভাবিকে বললে তিনি কনভিন্স হবেন, একজন তার সমবয়সী তরুণ তরুণীকে বললে কেউ, তার তরুণ তরুণী ঘরে থাকতে চায়, তারা বাইরে চলে যেতে পারে। তো এইগুলো খুব চমৎকার ভাবে কিন্তু রাজাবাজারের কাজ। 100% ভালো হয়েছে সব জায়গায় সেটা বলবো না, কিন্তু সেখান থেকে যেগুলো ভালো সেই উদাহরণগুলো ওয়ারিতে আমরা দেখতে পাবো নিশ্চয়ই। এবং রাজাবাজারে যেটা করতে পারেনি ওয়ারিতে নিশ্চয়ই তারা করতে পারে। সেইভাবে এই কমিউনিটি কর্মীদেরকে যদি আমরা কন্ট্রাক্ট ট্রেসিং করা, যারা নমুনা দিতে আসেনি, হয়তো সুবিধাও ছিল না, কত দূরে যাব, বঙ্গবন্ধু মেডিকেলে বিশাল লাইন, ঢাকা মেডিকেল কলেজে আউটডোরে বন্ধ করে দিয়েছে, কম্পিউটারে এন্ট্রি করতে হবে, সেটি ওই লাল অঞ্চলে সেটা থাকছে না, তারা এসে সেখানে দেবে। এবং দেখবেন যে আলো ভাই বলেছে ইতিমধ্যে যে এলাকার লোক বলছে আমরা মেনে চলবো, যখন দেখবে যে উপকার পাচ্ছে, যে শুধুমাত্র রোগের সংখ্যা কমে যাচ্ছে তাই না, যে রোগী শনাক্ত করবার জন্য যে কমিউনিটির ছেলে মেয়েদেরকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, ওরা এলাকার লোকজন চাবে যে তোমরা বাবা আরো কাজ করো, তোমাদেরকে আমরা দোয়া করব, তোমরা আমাদের ছেড়ে যেও না। দেখবেন যে এই ওয়ারি অঞ্চলটা যেন সংক্রমণ মুক্ত থাকে, সেই জন্য কিন্তু তারা বলবে হ্যাঁ জরুরি কাজ, অর্থনৈতিক কাজ অবশ্যই চলবে। জরুরি কাজ, অর্থনৈতিক কাজ কিভাবে চালাতে হয়, সরকারের পুলিশ মিলিটারি বাদ দিয়ে সেটা কিন্তু একটা সংস্কৃতি সেখানে পাকাপোক্ত হবে, এবং সেটাই তারা নিজেরাই পালন করবে। এইভাবে যখন সারা দেশে আমরা করতে পারবো, বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহর এলাকায়, তখন কিন্তু আমরা সারা বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করতে হবে না, সারা বাংলাদেশের অফিস আদালত বন্ধ করতে হবে না, স্বাস্থ্যবিধি মেনে আমরা দৈনন্দিন কাজগুলো করতে পারবো, আমাদের রোগ বালাই থেকে মুক্ত পাবো। এবং আমাদের স্বাস্থ্য যদি কারো খারাপ হয়ে যায়, অর্থাৎ কারো সংক্রমিত হয়, কোথায় যেতে হবে এই একটা সিস্টেম হয়ে যাবে। এখন যেমন ওয়ারিতে যদি কেউ রোগী পাওয়া যায় তাদেরকে মহানগর হাসপাতালে যাওয়া হচ্ছে, এটা একটা ভবিষ্যতে যদি একটা পাকাপোক্ত ব্যবস্থা হয়ে যাবে। এই অঞ্চলে হাসপাতাল হচ্ছে মহানগর হাসপাতাল, যদি আরো কোনো জটিল রোগী হয় তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা মিটফোর্ডে যাবে। এইভাবে একটা সিস্টেম করে উঠবে, তখন নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে অন্যান্য এলাকার মানুষ
এবং একসঙ্গে আমরা বাংলাদেশ এবং ঢাকা শহরে এই লাল হলুদ জোন এলাকাতে আমরা আমাদের স্বাস্থ্য বিধিগুলো কার্যকরী করতে পারবো এবং রোগী শনাক্ত, সবচেয়ে বড় রোগী শনাক্ত করে তাদেরকে আইসোলেশনে নেওয়া, তাদের সাথের লোকদেরকে কোয়ারেন্টাইন করা, এই কাজগুলো সিস্টেমেটিক্যালি হবে এবং আমরা নিশ্চয়ই অতি দ্রুত আমরা বাংলাদেশে এই করোনা থেকে আমরা রেহাই পাবো এবং স্বাভাবিক কাজকর্ম আমরা শুরু করতে পারবো। ধন্যবাদ অনেক আপনাকে। আমরা আবার একটু সারদার হাসান আলো 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তার কাছে যেতে চাই। জনাব আলো, আপনি শুনছিলেন যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম, একটু যাব যে এই যে খুব কঠিন চ্যালেঞ্জিং একটা কাজ আসলে জনগণকে বুঝিয়ে আসলে নিয়মের মধ্যে আনা, তারপর যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ আমরা দেখছি এবং এই যে চিকিৎসা সেবা কোভিড নন কোভিড যেটা আমরা বলছিলাম যে আমরা কতদিন এই অবস্থানে থাকতে হয় করোনার পরিস্থিতিতে সেটি কেউ বলতে পারছে না, সেক্ষেত্রে চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, অন্যান্য সেবাগুলো যেন ব্যাহত না হয় সেগুলো নিশ্চিত করা, সেগুলো আসলে কতটুকু হেল্প করছেন বা আপনারা কি ভাবছেন এই জায়গাটায়? জি ধন্যবাদ। আমাদের মোস্তাক ভাই যে কথাগুলো বললেন আমি খুব ওনার কথা ভালোভাবে শুনলাম। আমি ওনার কথার প্রেক্ষিতে আমার মাথায় একটা ঢুকলো যে আমরা এখানে অ্যাপার্টমেন্ট এবং বাড়িওয়ালাদের নিয়ে মানে দূরত্বতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে যে কি কি সেবা দেওয়া যায়, আমরা যদি যারা আইসিটি আমাদের যে স্বাস্থ্য বা আমাদের ঢাকার যে হেলথ ডাক্তার আছে তারা যদি পরামর্শ দেয় যে আপনারা এইভাবে চলেন, যেহেতু আমরা এই মুহূর্তে ভ্যাকসিন পাচ্ছি না, আমাদের কিন্তু অর্থনীতির জন্য আমাদের কিন্তু জীবন জীবিকার জন্য যে আমাদের যে ব্যবসা বাণিজ্য সেই পথটা কিন্তু থেমে রাখা যাবে না, আমাদের সচেতন হতে হবে। আর এই রোগটাকে মানে এড়িয়ে চলতে হবে, কিভাবে সামাজিক দূরত্বতা বজায় রাখলে মাস্ক কিভাবে ইউজ করতে হবে, হাত কিভাবে ধুতে হবে, সবাই যদি একটু সচেতন হই তাহলে এই রোগটা কিন্তু মনে করেন যে আমরা অবশ্যই এইটাকে অনেক কমে নিয়ে আসতে পারবো। এই যে একটু আগে যে বললেন যে আইসোলেশন নিয়ে ভাবে মানুষ, তারপর লাইফ সাপোর্ট মানে যে নিয়ে ভাবে মানুষ, এইগুলা থেকে আমরা বাদ দিয়ে সামাজিক যে নিয়ম নীতি এটা নিয়ে আসলে আমরা মনে করি এখান থেকে আমরা অনেক সফলতা পাবো ইনশাল্লাহ। আলো ভাই, আরেকটি জায়গায় একটু তথ্য দিবেন অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে, যে আমরা জানি শনিবার থেকে ওয়ারি এলাকাটা লকডাউন চলছে, এই 3 দিনের মধ্যে নতুন করে কোনো আক্রান্তের সংখ্যা বা নতুন কোনো পরিস্থিতি আপনারা দেখছেন কিনা? জি, প্রথম দিন আমরা 16 জনকে কোভিড টেস্ট করানো হয়েছে, 50 জনের মধ্যে 16 জন আপনার টেস্ট করতে, আমরা প্রতিদিন 50 জন করে টেস্টের রেখেছি, কিট ওখানে আছে বুথে, আসছে 16 জন। পরের দিন কিন্তু এখানে আসছে 19 জন টেস্ট করেছেন, বাড়ছে। এই মুহূর্তে আজকে হয়তো আমি 8-10 জন হবে এরকম, আমি যখন ওইখান থেকে আসি ওইটুকু জেনেছি। কিন্তু ওই 2 দিনে কিন্তু আমাদের এখানে প্রথম দিন আমরা 7 জন আক্রান্ত সংখ্যা রোগী পেয়েছি, যেটা 16 জনের মধ্যে 7 জন, এবং 19 জনের মধ্যে আমরা এখানে 10 জন আক্রান্ত রোগী পেয়েছি। আচ্ছা আচ্ছা, আলো আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন অবশ্যই। আমরা আবারও একটু স্টুডিওতে ফিরতে চাই। জনাব শিবু সিংহ রায়, আমরা একটু শুনছিলাম ওয়ারের পরিস্থিতি, মোস্তাক ভাইয়ের কথাগুলো শুনছিলাম, একটু যাব যে আমরা দেখছি যে সার্বিক ব্যবস্থাপনা নিয়েও অনেক ধরনের ভালো জিনিস যেরকম রয়েছে, কিছুটা হতাশাও রয়েছে, বিশেষ করে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা, এবং দীর্ঘমেয়াদে হয়তো আমাদের এটি মোকাবেলায় করে যেতে হবে, এবং সেই জায়গায় চিকিৎসা ব্যবস্থা এবং আমরা দেখছি মহামান্য আদালত শেষ পর্যন্ত বলছেন যে যারা ভর্তি নিচ্ছেন না বা নর্মাল চিকিৎসা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চিকিৎসা সেবার ব্যয়, এই জায়গাগুলো নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, সেই জায়গাটাই যদি একটু আলোচনা করেন। না, আজ থেকে 120 দিন আগে যে পরিস্থিতি ছিল এখনকার পরিস্থিতি কিন্তু সেই জায়গায় নাই। বেশ কিছুটা শিক্ষা গ্রহণ করে 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 কিন্তু সামনের দিকে এগোনো গেছে। আমাদের অনেক কিছু এখনো করবার আছে। আমি তো এখনো মনে করি আলো ভাই যে কথাগুলো বলছিলেন আমি বিশ্বাস করি এবং আস্থা রাখতে চাই, ওই এলাকার যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন, কাউন্সিলর মহোদয় আছেন, এবং সর্বোপরি যিনি ওই এলাকা ওই দক্ষিণের যিনি নির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে তাপস, তার প্রতি আমার দারুণ ধরনের আস্থা রয়েছে, এবং তিনি একটা গাইডলাইন তৈরি করেছিলেন, এবং সেই গাইডলাইনটি গণমাধ্যমে কিন্তু পুরোটা এসেছে। এখানে টেলিমেডিসিন কি করে কাজ করবে, এখানে অনলাইন
যে সেবাগুলো থাকবে সেই সেবাগুলো কিভাবে কাজ করবে এগুলো কিন্তু সব সুন্দর একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং সমস্ত কিছুর মূলত সমাধান হয়ে যায়, একটি বড় বড় কাজের সমাধান হয়ে যায় কিন্তু অর্ধেক পরিকল্পনা ঠিক মতো করতে পারলে। আর যাদেরকে আপনি এর সাথে সংযুক্ত করবেন সেই মানুষগুলোকে যে অ্যাক্টিভ করতে পারা যায়। আবার অধিক সন্ন্যাসীতে অনেক সময় গাজন নষ্ট হয়ে যায়, এটা আমাদের খুব প্রচলিত প্রবাদ। তা সেই জায়গার হওয়ার কোনো সুযোগ নাই। আর এখন মানুষ কিন্তু অনেক বেশি সচেতন হচ্ছে। আমরা বলছি যেমন অ্যান্টনি ফাউসি কিন্তু কিছুদিন আগে দুঃখ করে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা স্বাস্থ্যবিধি বলতে কি সেটা কিন্তু বোঝেন না কিংবা পালন করেন না। ওরকম একটি রাষ্ট্রে যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে আমাদের এখানে যদি আপনি হিসেব করেন তাহলে কি আমি বলবো। কিন্তু আমি তো মনে করি আমাদের মানুষ কিন্তু এগোচ্ছে। গ্রামে আরো বেশি মানুষ সচেতন, এটা সবচেয়ে আশার দিক। বাইরে থেকে কোনো মানুষ ঢাকা থেকে কেউ গেলে ওই গ্রাম অঞ্চলে ওই বাসার কিন্তু পুরো বাড়িটি আসলে তারা লকডাউন করছেন বা খোঁজ খবর চলে আসে। উপজেলা প্রশাসন আসে, সকলে আসে। আমাদের এখানে যে কাজটি করা দরকার, যেটা মোস্তাক ভাই খুব চমৎকার করে বলেছেন, যে আমাদের এই কাজগুলো খুব করতে হবে কোনো শৃঙ্খলার মধ্য দিয়ে, গুছিয়ে এবং শিক্ষা গ্রহণ করে। আমি যে কুদুম্বাসুরির কথা বলছিলাম কেরলার, সেটাকে একটা আমার কাছে একটা মডেল যে কিভাবে কাজ করা যায়। আমাদের দেশের স্বেচ্ছাসেবকরা একেবারে অসম্ভবকে সম্ভব করতে পারে। আমরা তো দেখেছি 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, এই মোস্তাক ভাইরা নেতা ছিলেন, তার আগের বর্তী এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তো দেখেছি কিভাবে কাজ করা যায় সারা বাংলাদেশে। বন্যার সময় কিভাবে কাজ করা যায়, প্রাকৃতিক দুর্যোগে কিভাবে কাজ করা যায়, এবং অনেক ক্ষেত্রে খুব মানে আমার বলতে ভালো লাগছে যারা মেধাবী বলে চিহ্নিত না কিংবা সমাজে সুশীল বলে চিহ্নিত না, একেবারে বকে যাওয়া ছেলে হিসেবে চিহ্নিত, এই সমস্ত কাজে কিন্তু তারা বেশি এগিয়ে আসে। ৭১ মুক্তিযুদ্ধ কিন্তু বিশ্ববিদ্যালয়ের কলেজ জীবনে যারা বকে যাওয়া ছেলে, ঠিকমতো ক্লাস করে না, ফাঁকি দেয়, দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ কিন্তু যুদ্ধ করবার সময় তারাই কিন্তু সবার আগে ছিল, এবং জীবন দেওয়ার সময় তার আগে জীবন দিয়েছেন। তা আমাদের এই যে এই পর্যন্ত দেখেন ৩৫ জন শিক্ষক চিকিৎসক জীবন দিয়েছে, এবং খুব উঁচু মানের চিকিৎসকরা জীবন দিয়েছে। এবং আপনি যদি হিসেব করে দেখেন প্রায় ১০১১ জন চিকিৎসক সারা বাংলাদেশে আক্রান্ত রয়েছেন। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন, ৮০০০-৯০০০-এর উপরে তারা আক্রান্ত হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু দেশ সেবায় তারা এগিয়ে দেখেন রাজনৈতিক দলের নেতা কর্মীদের হিসেব করে দেখেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে একেবারে নেতা কর্মীরা সব কিন্তু আক্রান্ত, মন্ত্রীরা আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী তিনি আক্রান্ত হয়েছেন, সব কিন্তু এই মানুষের সেবা করতে যায়। অর্থাৎ এই ব্যাপারটুকু খেয়াল রেখে আপনি যদি যেভাবে আমাদের পদ্ধতি অবলম্বন করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, জনগণকে যদি সাথে রাখা যায়, অবশ্যই খুব সার্থক একটি লকডাউন যেটা আমরা বলছি আমরা করতে পারবো। এই ওয়ারিকে সামনে মাথায় রেখে আমরা সামনের দিনে অন্য জায়গায় এটা প্রয়োগ করতে পারবো বলে আমার দারুণ বিশ্বাস, এবং সেটাই আমাদের একটা বড় অগ্রগতির জায়গা হবে। আবারও বলি, চিকিৎসকদের মানবিক হতে হবে। যারা বেসরকারি হসপিটাল আছেন তাদের মালিক পক্ষকে অনেক বেশি মানবিক হতে হবে। এই সময় লাভটা কম করতে হবে, প্রয়োজন বোধে লাভ না করলেও চলবে। আপনারা সদয় হন, এবং স্বাস্থ্য অধিদপ্তর অনুরোধ করব, ঢাকা শহরে যে সমস্যাটি তৈরি হয়েছে, রাত ৩টের সময় যখন রোগীর আত্মীয় স্বজনদেরকে বলা হয় ওই হসপিটালে ডাক্তারদের পক্ষ থেকে আইসিইউ লাগবে, আপনারা জোগাড় করেন, এটা যেন শুনতে না হয়। এবং আমাদের জন্য টেলিভিশন গণমাধ্যমরা আপনারা যেভাবে সহায়তা করছেন, যেভাবে কাজ করছেন, আপনাদের কাছে তথ্য দিয়ে দেওয়া হয় যে ঢাকা শহরে কোন কোন সরকারি এবং বেসরকারি মেডিকেল একটা জায়গা থেকে যদি মেইনটেইন করা হয় যে এখানে খালি আছে, এখানে খালি আছে,
তাহলে কিন্তু সেখানে কিন্তু তার অস্থিরতা থাকবে না। আর অস্থিরতা থাকলে মানুষ কিন্তু রোগে বেশি আক্রান্ত হয় এবং তাদের উপরে চাপ পড়ে, যে কারণে তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আমরা আসবো আপনার কাছে। আমরা শেষ দিকে চলে এসেছি ডক্টর মোস্তাক হোসেন। আমরা একেবারে শেষ দিকে আলোচনার উত্তরণের জায়গায় আপনার যাওয়ার আগে যদি কিছু যোগ থাকে। হ্যাঁ, উত্তরণ গোটা আলোচনাতে সেই লক্ষ্যেই আমরা করছি। আমরা যদি সামাজিকভাবে কমিউনিটিতে রোগ সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হাসপাতালে রোগীর চাপটা কমবে এবং হাসপাতালে সবাইকে যেতে হবে না। যাদের মৃদু লক্ষণ আছে তাদেরকে আইসোলেশন সেন্টারে, ওয়ারির জন্য কাছাকাছি মহানগর হাসপাতাল, কিন্তু অনেক এলাকা আছে তাদের জন্য হয়তো মহানগর হাসপাতাল কিংবা বসুন্ধরা কমপ্লেক্সটা দূরে। সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগে সেখানকারই কোনো একটা বন্ধ থাকা স্কুল বা কমিউনিটি সেন্টারকে অস্থায়ীভাবে আইসোলেশন কেন্দ্র তারা করতে পারে। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তারা থাকবেন, তবে কিছু চ্যালেঞ্জ থাকবে। তাদেরকে নিয়মিত খাওয়া দাওয়া, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে বাথরুম তৈরি করা, পানির সরবরাহ করা, সেগুলোর তো কষ্ট আছে, কিন্তু এই বিনিময়ে হবে কি কমিউনিটিতে রোগ সংক্রমণটা নিয়ন্ত্রণে আসবে। আর হাসপাতালে এখনো যে বেড সংখ্যা আছে, এখন তো প্রতিদিনই স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য বুলেটিনে বেডের সংখ্যা বলা হয়, ফলে মানুষ জানতে পারছে। কিন্তু আরেকটি কথা সুভাষের সাথে শুরু লাইভে বলতে চাই, এই যে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেকটা বড় বড় হাসপাতালের সাথে একটা ডেস্ক থাকা দরকার, যেখানে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে লেখা থাকবে, মানে তথ্য থাকবে অনলাইন, যে কোন হাসপাতালে কতটা আইসিইউ কিংবা বেড খালি আছে, নরমাল বেড খালি আছে। হাসপাতালে গেল, গিয়ে সেখানে এক রোগী বললো যে আপনার তো কিডনি ডায়ালাইসিস তো এখানে করা যাবে না, আমাদের এখানে না। তাহলে কিডনি ডায়ালাইসিস কোথায় আছে, সে কি ঘুরে বেড়াবে? তখন ওই যে ব্যক্তি থাকবেন ডেস্কে, তিনি খুঁজে বের করে দিবেন যে নিকডুতে বা কিডনি ইনস্টিটিউটে যাবে নাকি সরোয়ার্দী হাসপাতালে যাবে বা ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধু। তখন তাকে বলে সেখানে খালি আছে, আপনি একটা স্লিপ তাকে প্রিন্ট করে দিবে, এই স্লিপটা নিয়ে যান, তাহলে আপনি ওখানে গেলেই ভর্তি হবে। এইরকম একটা ব্যবস্থা বলেছি। তথ্য প্রযুক্তির সাথে যুক্ত এটিআই প্রধানমন্ত্রী কার্যালয়ে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে একজন কাজ করছেন, একজন সাবেক কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের, তিনি বলেছেন তিনি এটা করে দেবেন। যে এরকম একটা আপনি সফটওয়্যার করে দেন, একটা অ্যাপ ডেভেলপ করে দেন, যেন প্রত্যেকটা বড় হাসপাতালে ভলান্টিয়ারই কাজ করবে। যদি স্বাস্থ্য কর্মকর্তা না দেওয়া যায়, অনেক ভলান্টিয়ার আছে, এই যে ওয়ারির মতো, তাদেরকে বসিয়ে দেবো আমরা, তিনি বের করে দেবেন যে কোথায় খালি আছে, ওখানকার ডিরেক্টরের সঙ্গে সে যোগাযোগ থাকবে কম্পিউটারের, তিনি সেটা নিয়ে ভর্তি হবে। কাজে এইভাবে আমরা ভোগান্তি কমিয়ে আনতে পারি, যেটা সুভাষ বারবারই বলছে আমরা শিক্ষা নিয়ে করবো, এরকম একটা শিক্ষা নিচ্ছি। এখন হাসপাতালে ভোগান্তিটা আগের চেয়ে কম, একেবারে কমে গেছে বলবো না। আর বিশেষ করে যারা সাধারণ মানুষ, যারা অত চাপ দিতে পারে না, তাদেরকে আমাদের বেশি সাহায্য করতে হবে। তাহলে আমরা একদিকে কমিউনিটিতে রোগের সংখ্যা কমাবো, আরেকদিকে হাসপাতালের স্বাস্থ্য সার্ভিসটা সেবার জায়গাটা আরো ত্বরান্বিত করা যাবে। ডক্টর মোস্তাক, আরেকটু ছোট্ট করে জানতে হবে, সামনে কোরবানির ঈদকে সামনে রেখে সবাই বলছেন যে আরো বেশি সতর্ক হতে হবে, সেই জায়গাটা একটু যদি বলে শেষ করেন। এবং এই বিষয়ে আমি বেশ কথা বলছি। প্রথমে আমি মনে করি যে আমাদের যারা আলেম ওলামা আছেন, ইসলামিক ফাউন্ডেশনের সাথে আলাপ করে এবারে প্রাণী কোরবানি না করে বিকল্প পদ্ধতি সেই টাকাটা আমরা সমাজের প্রান্তিক মানুষকে দিয়ে ধর্মীয় ভাবে সেটা করতে পারি কিনা। দেখুন, হজ তো করা যাচ্ছে না, এবার হজ প্রতি কিভাবে হবে? সেই হজের বদলে যারা হাজি, তারা আগে এবারে হয়তো যাবেন বা হজের টাকা দিয়ে তারা দান করবেন, যারা প্রান্তিক মানুষ, এভাবে করা যায় কিনা। না হলে দেখুন, এই যে যদি আপনি প্রাণী কোরবানিটা থাকে, তাহলে তো আপনাকে প্রাণীর হাট বসবে, পশুর হাট বসবে, কেনাকাটা হবে। আবার সে ঈদের দিনে সেখানে একজন কসাই এসে তারা কাটাকাটি করবে, একজন 14 জায়গায় যাবে, মাংস প্রসেস করা, চামড়া প্রসেস করা, কোরবানি মাংস বিলি করতে হবে, আবার সেই কোরবানি মাংস ফ্রিজে রাখতে হবে। ভাইরাস মাংসে থাকে না, কিন্তু যারা কাটাকুটি করবে তাদের মধ্যে একটু করোনা আক্রান্ত থাকতে পারে, তার অজান্তেই ভাইরাস লেগে থাকতে পারে মাংসে, সেটা ফ্রিজে রাখলে অনেকদিন সেই ভাইরাস টিকে থাকবে। এত যে বিপদ, সেটা আমরা নিশ্চয়ই যদি কোরবানি না করা যায় সেটা করতে পারে। আর যারা সারা বছর প্রস্তুত থাকে যে গরু বা খাসিটা বিক্রি করবেন কোরবানির সময়, তাদের একটা অর্থনৈতিক বিষয় আছে। সেই অর্থনৈতিক বিষয়টা কিভাবে সমাধান করা যায়, সরকারের পক্ষ থেকে বা স্থানীয় সরকারের পক্ষ থেকে ওই গরু খাসিগুলো কেনা যায় কিনা, যেগুলো পর্যায়ক্রমে পরে জবাই করা যাবে, ঈদের দিনে নয় বা অন্য কোনো ভাবে, এগুলো কিন্তু অর্থনীতিবিদ এবং সমাজ কর্মীরা চিন্তা করে বের করতে পারবেন। তাহলে কিন্তু আমরা এখন যে রোগের হারটা একটু কমে আসছে বা স্থিতিশীল হচ্ছে, বা বর্ষাকালের জন্য বা অনেকে হয়তো ঘর থেকে বেরোতে পারবেন না, সংক্রমণটা কম হবে বন্যার কারণে। কিন্তু যদি কোরবানির সময় যদি আমরা আবার শিথিল হয়ে যাই,
তাহলে কিন্তু রোগটা আবার বেড়ে যেতে পারে। সেই জায়গায় সতর্ক থাকতে হবে আমাদেরকে। যে ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি, সারোয়ার হাসান আলো, শেষ দিকে চলে এসে একটু দুটি প্রশ্ন দিয়ে আপনাকে জানতে চাইব যে যারা এখনো প্রতিদিনই পরীক্ষা করছেন, যারা আক্রান্ত হচ্ছে, তারা কোথায় চিকিৎসা সেবা পাচ্ছেন বা আপনারা কি ব্যবস্থা রেখেছেন, এবং যাওয়ার আগে ওয়ার্ডিবাসীদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে, এই দুটি বিষয় দিয়ে শেষ করবেন। আমরা যে প্রথম দিন যে আক্রান্ত হয়েছে আমরা 4 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজ, একজনকে 2-3 জনকে আনোয়ারা মেডিকেল কলেজ, আমরা ওইখানে ওনারা প্রাইভেট ভাবেই ভর্তি হয়েছে। আর একজন রোগীকে আমরা ইমার্জেন্সি মানে কোভিড রোগী না, ওনাকে আমরা সালাউদ্দিন হাসপাতালে ইমার্জেন্সি ভর্তি করেছি। আর আমার এলাকাবাসীর প্রতি আমার অধিক আস্থা। তারা ওয়ারি যেমন একটা পূর্বে মডেল ছিল, এই প্রান্তিক কালেও তারা একটা মডেল হিসেবে দাঁড় করে মানে সবাইকে, মানে দেশবাসীকে, জাতিকে দেখাবে যে ওয়ারিবাসী পারে। আগেও ছিল ওয়ারিবাসী, যেমন এখন আরো বেশি এই কোভিড-19 প্রতি তারা, মানে এই সরকারের প্রতি যে এই লকডাউনের প্রতি তারা ঘরে থেকে, এবং সবাই যেমন এইখানেই যেমন শেষ না হয়, এটা স্বাস্থ্যবিধি মেনে আমরা আগামী দিনে যেমন পথ আমাদের অন্য কোনো এলাকা অনুসরণ করে, সেই জন্য আমি 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 এলাকাবাসীর প্রতি আমার আলো ভাই একটু মার্জনা করবেন, আপনি আমার কথা নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমার এটা পরীক্ষা করে দেখা যায় কিনা, ডিশ কেবল লাইনের যারা অপারেটর আছে তাদের সহায়তা নেওয়া যায় কিনা, এবং আপনি যে বার্তাগুলো এলাকাবাসীর কাছে পৌঁছে দিতে চান সেই বার্তাগুলো তাদের মাধ্যমে দেওয়া যায় কিনা, সে ব্যাপারে একটা পরিকল্পনা করা যায় কিনা। নিশ্চয়ই মনে হয় পরিকল্পনা করেছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। দাদা, মোস্তাক ভাই বলার পরে আমি কিন্তু মাথায় একটা জিনিস নিয়েছি, আপনার ফোন নাম্বারটা আমি একটু পরে কালেক্ট করবো, আর মোস্তাক ভাইয়েরও, যে আমরা ওইখানে কিন্তু অ্যাপার্টমেন্ট আছে অনেকগুলা, অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ওনাদের শুধু আমরা 2 জন করে রাখবো, ওনাদেরকে আমরা বলবো, ওনারা বাকি সবাইকে সমন্বয় করে ওনাদের মতো করে গাইড করবে, সমন্বয় করে নেবেন। আপনার যারা আমাদের যে আইসিটিআর এর ডাক্তার আছে বা ওনাদের স্বাস্থ্যবিধি কিভাবে চলবে, ওনারা এই, কারণ এটা তো দীর্ঘদিনের ব্যাপার, এটা তো যে এখানেই আপনি ডিশ কেবল লাইনের মাধ্যমে যদি ওই এলাকার যারা টেলিভিশনের দর্শক আছে, সব ঘরে টেলিভিশন চলছে কোনো সময়, আর বিশেষ করে দুর্যোগকালীন সময় মানুষ তথ্যগুলো যদি দেয়া যায়, চিকিৎসা সেবার পদ্ধতিগুলো যদি দেওয়া যায় কিনা, এই যে যদি ভাবনা চিন্তা আজকে ওই প্রত্যেকটা আমি ব্যবসায়ীদের কেবল অপারেটরদের ডেকে একটা সমন্বয় সভা করে আপনারা সেটা করতে পারেন। জি, এবং আগামীকাল থেকে এটা অলরেডি প্রচারণা চলবে ইনশাআল্লাহ। অত্যন্ত ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার সারোয়ার হাসান আলো। আমরা শেষ দিকে চলে এসেছি, সুভাষ সিংহ রায়কে দিয়ে শেষ করব। সুবিধা একেবারে অল্প সময় আছে, যাবার আগে দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি। না, আমি তো প্রায় যে কবিতাটির কথা প্রায় বলি, সেই আমাদের প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের, সেই সাহসের লাঠি একবার তুলে ধরলেই দেখবে আধার কাটার সময় বড় বেশি বাকি নেই। আমরা যদি সত্যি সত্যি ঠিক মতো এগোতে পারি, আমরা সাহস নিয়ে এগোতে পারি, সকলে সমন্বয় করে যদি আমরা এগোতে পারি। কেননা জাতীয় কবি কাজী নজরুলের একটা কবিতা আছে এই কোরবানি ঈদকে নিয়েই, যে ওরে হত্যা নয় আজ শক্তির উদ্বোধন। আমাদের শক্তির যদি উদ্বোধনের যে জায়গাটি আছে, সেটা আমরা কিন্তু খুব বেশি করে কাজে লাগাতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন, চট্টগ্রামের একজন নির্বাচিত, একাধিকবার মেয়র হয়েছেন, প্রয়াত মহিউদ্দিন চৌধুরী, সবচেয়ে বেশি কোরবানি হতো সবসময় হয় কিন্তু চট্টগ্রামে। কিন্তু উনি কিন্তু চট্টগ্রামে ওই সময় কিন্তু থাকতেন না, উনি হজের বহর নিয়ে তিনি সৌদি আরবে থাকতেন। কিন্তু তারপরও 11টা-12টার মধ্যে পুরো চট্টগ্রাম শহর পরের দিন একদম পরিষ্কার হয়ে যেত। তিনি এই কাজটি করাতে পেরেছেন। তাই সেরকম আমরা যদি এই ধর্মীয় বিধান এবং মানুষের চিকিৎসা ব্যবস্থাপনা, এই মানুষের এই কোভিড-19 মোকাবেলার স্বাস্থ্যবিধি সবকিছু একত্রিতভাবে যদি আমরা সঠিকভাবে করতে পারি, সেটাও হবে কিন্তু আগামী দিনের
এই কোভিড-19 পরবর্তী যে বাংলাদেশ, পরবর্তী পৃথিবী, সেখানে কিন্তু একটি সমাজ ব্যবস্থা তৈরি করা এবং এটা শৃঙ্খলাবোধ তৈরি হওয়া। কারণ আমাদের এখানে কমিউনিটিতে এই ব্যাপার নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছে যে আমরা রাস্তায় রাস্তায় যে কোরবানির যে বিষয়টি আছে সেটার থেকে সরিয়ে এনে অনেকবারই কিন্তু চেষ্টা হয়েছে যে একটি জায়গায় করা, স্বাস্থ্য বিধিমতো করা। এইবার যদি চেষ্টা করে দেখা যাক না যে এইভাবে আমরা করতে পারি কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মুশতাক হোসেন, সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা আইডিসিআর। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সারা হাসান আলো, 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেয়ার করছি। আমরা আশা করব অবশ্যই আমাদের দর্শক যারা দেখছিলেন অনুষ্ঠানটি, অবশ্যই এই আসলে কোভিড-19 সাথে যুদ্ধ আসলে সরকারের নয়, যুদ্ধ স্বাস্থ্য বিভাগের নয়, আইন শৃঙ্খলার নয়, সকলের। আমরা সকলেই যদি এগিয়ে আসি, সকলেই যদি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলে, অবশ্যই অবশ্যই এখান থেকে আমরা এগিয়ে যেতে পারবো। সবাইকে সেই অনুরোধ জানাচ্ছি। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুভরাত্রি।